শুভ সন্ধ্যা, গুড ইভিনিং, সবাইকে স্বাগতম। আমার নাম ইন্দ্রনীল। আজকের আমরা আলোচনা করব গতকালেরই একটু জেট ট্রেনে সেভিংস আর ইনভেস্টমেন্ট নিয়ে একটু বিস্তারিত ভাবে। আচ্ছা, প্রথমে সেভিংস বলতে কি বোঝায়? যেটা হচ্ছে আমাদের সেভিংস বলতে বোঝায় আমাদের সঞ্চয়। তো প্রথমে সেভিংস আর সঞ্চয়ের মধ্যে, সেভিংস আর ইনভেস্টমেন্টের মধ্যে কি পার্থক্য সেটা একটু আলোচনা করা যাক। সেভিংস হচ্ছে আমরা যেগুলো সঞ্চয় করি, যেমন ধরুন ফিক্সড ডিপোজিট হতে পারে, ব্যাংক অ্যাকাউন্টে সেভিংস অ্যাকাউন্ট হতে পারে, পিপিএফ হতে পারে। এগুলি আমাদের সেভিংস অ্যাকাউন্টে আমরা সঞ্চয় করি। এগুলি একটি সময় পরে আমরা একটি পরিমাণ অর্থ লাভ করি, কিন্তু সময়ের সাথে সাথে আমাদের যে অর্থের মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতির পরে যে জিনিসটি, আজকে ধরুন আপনি 100 টাকা দিয়ে যে জিনিসটি কিনতে পারছেন, সেটি ভবিষ্যতে আপনি 100 টাকায় সেটি কিনতে পারবেন না। সেটি হয়তো 200 টাকা, 250 টাকা কি 500 টাকায় গিয়ে সেটি থাকতে পারে। তো সেক্ষেত্রে আমাদের ইনভেস্টমেন্টের দিকে চিন্তা করতে হবে। তো ধরুন সেভিংসে আমরা কারেন্সিকে সেভিংস করি, কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা অ্যাসেট ক্রিয়েট করি বা ওয়েলথ, যেটাকে আপনারা সম্পদ বলতে পারেন, সেগুলোকে ক্রিয়েট করি। তো সেখানে আমাদের প্রথমে দেখতে হবে অ্যাসেটের ক্ষেত্রে আমরা প্রথমে যে সেভিংসে আমাদের যে সময়টা লাগে, সেটা আমাদের ক্রয় ক্ষমতাটা আস্তে আস্তে কমে যায়। তার কারণ হচ্ছে, প্রধান কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল। প্রথমে আপনি যদি চিন্তা করে দেখেন 10, 15 কি 20, 25 বছর আগে আমাদের যে লাইফস্টাইল ছিল, আমরা যেভাবে জীবনযাত্রা নির্বাহ করতাম, আজকালকার দিনে আমরা সেভাবে জীবনযাত্রা নির্বাহ করি না। বা তার সাথে সাথে সময়ের সাথে সাথে আমাদের জীবনযাত্রার ধারা অনেক পাল্টে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি ইনভেস্টমেন্ট যেগুলো করি, সেখানে ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও আমরা যদি সেটাকে সেইভাবে পরিবর্তন করতে পারি, তাহলে দেখবেন ভবিষ্যতে আপনি যে সম্পদটি ক্রিয়েট করবেন, মানে সঞ্চয় করবেন, জমাবেন, সেটি আপনার ওই সময়ের জন্য মুদ্রাস্ফীতির সাথে তাল রেখে সেটি এমন একটি পর্যায়ে পৌঁছবে যেটাকে আপনি সফলভাবে ইউটিলাইজড বা সেই সময় সেটির সদ্ব্যবহার করতে পারবেন। তো এবারে অ্যাসেটের কয়েকটি উদাহরণ দিই। যেমন অ্যাসেটের কয়েকটি উদাহরণে আসছে রিয়েল এস্টেট, বন্ড, শেয়ার, সিলভার, কমোডিটিস। আর অ্যাসেট এমনই একটি জিনিস আমরা যে ইনভেস্টমেন্টের মাধ্যমে যেটিকে ক্রিয়েট করব বা তৈরি করব বা সঞ্চয় করব, সেটির মূল্য কখনো জিরো হতে পারে না। আর অ্যাসেট এর মূল্য সবসময় নেগোশিয়েবল। যেমন ধরুন আপনি একটি রিয়েল এস্টেট বা একটি ফ্ল্যাট বা একটি জমি কিনে রেখেছেন, কিন্তু আপনার একটি এমার্জেন্সি এলো। তো সেই এমার্জেন্সির ক্ষেত্রে আপনি ধরুন সেটি 10 লাখ টাকায় ক্রয় করেছেন। ধরুন আপনি সেটিকে ফেলে রেখেছেন, আপনি ভাবছেন এটার মূল্য বাড়বে, আপনি এটাকে সেল আউট করবেন। কিন্তু আপনার এমার্জেন্সির ক্ষেত্রে সেটি যখন আপনি সেল আউট করবেন, তখন হয়তো দেখবেন যে আপনার এমার্জেন্সির ক্ষেত্রে ওই রিয়েল এস্টেট, সেই জমিটির মূল্য আপনি সেইভাবে পাবেন না। তো এখানে বোঝা যাচ্ছে যে অ্যাসেটের মূল্য নেগোশিয়েবল, মানে আপনি সেটাকে দরদাম করতে পারেন। আর আপনার ইচ্ছা মতো সেটিকে আপনি এমার্জেন্সির সময় বিক্রি করতে পারবেন না। সেটার জন্য আপনাকে পেশেন্স বা ধৈর্য ধরতে হবে, আপনাকে একটি টাইম বাউন্ডে সেটাকে নিবেশে রাখতে হবে। তো অ্যাসেটে নিবেশ করার ক্ষেত্রে আপনার কতগুলো জিনিস মেনে চলা উচিত, বা কতগুলো থাম্ব রুল বলতে পারেন, বা কতগুলো বৈশিষ্ট্য আছে,
সেগুলো আমি একটু বলে দিই। যেমন প্রথমে হচ্ছে সেফটি, তারপরে আছে লিকুইডিটি, মানে ধরুন আপনি সেটা থেকে সহজলভ্য সেটিকে ক্যাশ করতে পারবেন। তারপরে আসছে রিটার্ন, মানে সেটা থেকে আপনি রিটার্ন পাবেন। তারপরে আছে ট্যাক্স এফিসিয়েন্সি, অ্যাসেটের অবশ্যই একটা ট্যাক্স এফিসিয়েন্সি থাকবে, মানে ট্যাক্সেবল দিক থাকবে, ট্যাক্সের দিক থাকবে, সেটির সাথে ট্যাক্স যুক্ত হবে, মানে সেটি ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে। আর সবচেয়ে বড় রিটার্ন হচ্ছে রেগুলার রিটার্ন, সেটা থেকে আপনি অবশ্যই একটা রেগুলার রিটার্ন পাবেন। তো আজকের আলোচনায় আমি এইটুকুই বললাম। ভবিষ্যতে আরো এটা নিয়ে আরো বিশদভাবে আরো ভালোভাবে আলোচনা করা যেতে পারে। আমি চেষ্টা করব আরো বিশদভাবে আলোচনা করতে। আর আপনাদের প্রশ্ন বা আপনাদের কোয়েরির জন্য তৈরি থাকলাম। আপনারা এই লাইভ সেশনটিকে বেশি করে শেয়ার করুন আর সবাইকে জানান এ সম্বন্ধে। আর অবশ্যই কমেন্টে এর গুরুত্ব শেয়ার করুন। ধন্যবাদ। শুভরাত্রি।